আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা শুনব ২টি ভৌতিক গল্প। তো চলুন কথা না বাড়িয়ে প্রথম গল্পটি শোনা যাক। আজকের প্রথম গল্পের নাম বজ্রপাত। তো চলুন ঘটনাটি শোনা যাক। মাস্টার মশাই, মাস্টার মশাই! ছুটতে ছুটতে এসে এইটুকু বলেই হাঁপাতে থাকলো ইসমাইল। সবাই বলে স্কুল মাস্টারই সব থেকে সুখের চাকরি। সে যে কত সুখের চাকরি হাড়ে হাড়ে টের পাচ্ছেন হলধর বাবু। ইউনিট টেস্ট, মিড ডে মিল, তারপরে এটা আবার বোর্ডিং স্কুল। সব সময় কাজের চাপ। সামনের সপ্তাহে ছেলের বিয়ে, তাও ছুটি পাননি। ফোনেই গিন্নির সাথে প্রয়োজনীয় কথাবার্তা সেরে নিচ্ছিলেন। কথার মাঝে স্মাইল এসে পড়ায় বাধ্য হয়ে কথা থামাতে হলো। হেড স্যার যে যথেষ্ট রাগী সে কথা সব ছাত্ররাই জানেন। হলধরবাবু তার রাগী গম্ভীর গলাতেই ইসমাইলকে বললেন, কি হলো? মাঠে বাঘ বেরিয়েছে নাকি? এমন ছুটতে ছুটতে আসার কি হলো? তখনও হাঁফাচ্ছে ইসমাইল। দুটো ঢোক গিলে মুখ কাচুমাচু করে বলল, নতুন ছেলেটা। এইটুকু বলেই থেমে যায় ইসমাইল। নতুন ছেলেটা কি করেছে? এক ধমক লাগাল হরধরবাবু। এবার আঙুল তুলে পুরনো হোস্টেল বাড়িটার দিকে আঙুল তোলে ইসমাইল। বলে, ওইখানে ঢুকেছে ছেলেটা। আঁতকে ওঠেন হলধরবাবু। তোরা ছেলেটাকে বলিসনি ওখানে কারো ঢোকা বারণ আছে? আমরা কেমন করে জানবো মাস্টার মশাই যে ওখানে ঢুকবে? আমরা সবাই মাঠে ফুটবল খেলছিলাম। হঠাৎ দিনেশ খেয়াল করে ছেলেটা দোতলা বারান্দাতে দাঁড়িয়ে আছে। আমরা সবাই ওকে ওখান থেকে চলে আসতে বললাম, কিন্তু ও ভিতরে ঢুকে গেল। এখনো বেরিয়ে আসেনি। হলধরবাবু আজ প্রায় ১৯ বছর আছেন এই স্কুলে। তখন ওই বিল্ডিংটা ছাত্রদের হোস্টেল ছিল। সেবার এক কালবৈশাখী ঝড়ের রাতে বাজ পড়ে হোস্টেলের একটা অংশ পুড়ে ভেঙে পড়ে। কয়েকজন ছাত্র মারাত্মক রকমের আহত হয়েছিল। মারা গিয়েছিল একজন ছাত্র। মুখটুকু বাদে শরীরের একটা অংশ বিশ্রীভাবে ঝলসে গিয়েছিল। আজ ১২ বছরের বেশি হয়ে গেল। এখনো সেদিনের ঘটনা মনে পড়লে শিউরে ওঠেন হলধরবাবু। তারপর বছরখানেক ওই বিল্ডিং অমন অবস্থায় পড়ে আছে। হোস্টেলের ছেলেদের স্টাফ কোয়ার্টার্সে সরিয়ে আনা হয়েছিল, কিন্তু বেশ কিছুদিন পর থেকে যতবার ওই বিল্ডিং সংস্কারের চেষ্টা হয়েছে একটা না একটা অঘটন ঘটেছেই। দোতলা অবধি তো কেউ পৌঁছাতেই পারেনি। শেষ অবধি ভুতুড়ে বিল্ডিং নাম নিয়ে বিল্ডিংটা ভাঙাচোরা অবস্থাতেই পড়ে আছে। ওই নতুন ছেলেটা তো সদ্য কদিন হলো ক্লাস 6-এ ভর্তি হয়েছে। ওর বাবা মা দুজনেই কিভাবে যেন মারা গেছে। জেঠো এসে ভর্তি করে দিয়ে গেছেন। উনি বলেছিলেন অবশ্য ছেলেটা বড় দূরত্ব, কিন্তু এই কদিনে তো ছেলেটিকে বেশ চুপচাপই মনে হচ্ছিল। আর ভেবে কি হবে? এখন ভালোই ভালোই ওই ছেলেকে ভুতুড়ে বিল্ডিং থেকে বের করে আনতে পারলেই হয়। না হলে কি কৈফিয়ত দেবেন ওর বাড়ির লোকের কাছে? শুধু কি বাড়ির লোক, পান থেকে চুন খসলেই পার্টি থেকে মিডিয়া, কেউ ঝাঁপিয়ে পড়তে বাকি থাকবে না। স্কুল ছুটির পর প্রতিদিন বিকালেই তো ছেলেরা ওই মাঠে খেলা করে। ওই ছেলের এই সন্ধ্যের মুখে ওই ভাঙা বিল্ডিংয়ে ঢোকার কি দরকার পড়লো কে জানে। আজকালকার ছেলেপিলেগুলো বড্ড বেয়াড়া। আর দেরি না করে ইসমাইলের সাথে ওই দিকে পা বাড়ায় হলধরবাবু। অন্য ছেলেরা সব মুখ কাচুমাচু করে দূরে দাঁড়িয়ে আছে। হলধরবাবু বিল্ডিংয়ের দিকে এগোতে গিয়েও থমকে যান। গতবার এক মিস্ত্রি জোর করে ঢুকেছিল বিল্ডিংয়ে, ঘরের জিনিসপত্র বের করে আনবে বলে। কিন্তু কি হলো? সবার চোখের সামনে সুস্থ মানুষটা মুখে রক্ত উঠে মরে গিয়েছিল। ডাক্তার ডাকার সময়টিও পাওয়া যায়নি। খানিক পিছিয়ে আসেন হলধরবাবু। যা তো, স্টাফ কোয়ার্টার্স থেকে স্যারদের ডেকে নিয়ে আয়, বলল হলধরবাবু। হলধরবাবু ছাড়াও আরও দুজন স্যার থাকেন এখানে। একা কোনো সিদ্ধান্ত নেওয়ার থেকে সবাই মিলে ভেবে কাজটা করাই ভালো। হলধরবাবু মুখ থেকে কথাটা বের হতে না হতে দুজন ছেলে ছুট লাগায়। হলধরবাবু হাঁক পারেন, রামদিনকেও ডেকে আনবি। স্কুলের দারোয়ান কাম নাইট গার্ড রামদিন। পেটানো চেহারা, ভয় ডর খুব একটা নেই। এমন সমস্যায় তো রামদিনের মতো মানুষকেই সাথে দরকার। ছেলেটার ভিতরে কি করছে কে জানে। সারা শব্দও তো নেই। মরে টরে গেল না তো? না স্যার, মরিনি। এই তো আমি।
চমকে ওঠেন হলধরবাবু। আরে ভূতের মতো ধুম করে এ ছেলে উদয় হলো কোথা থেকে? এখনই তো সামনে কেউ ছিল না। কোনো রকমে নিজেকে সামলে নিয়ে ধমক দিয়ে জিজ্ঞাসা করেন, এই বিল্ডিংয়ে কেন ঢুকেছিলে? তুমি জানো না এখানে ঢোকানো নিষেধ? কেন স্যার, কি হয়েছে এই বিল্ডিংয়ে? ছেলেটার কথায় কি ছিল কে জানে, কোনো প্রতিবাদ করতে পারে না হলধরবাবু। তার বদলে সেদিনের সেই ভয়ঙ্কর ঘটনার কথা ব্যাখ্যা করতে লাগেন। ছেলেটা কি সম্পূর্ণ পুড়ে গিয়েছিল স্যার? 12 বছর আগের সেই ঝলসানো মৃতদেহটা যেন আবার চোখের সামনে ভেসে ওঠে হলধরবাবুর। এত বছর পরেও যেন শিউরে ওঠে সে। সামনে দাঁড়ানো নতুন ছেলেটাকে হাসতে দেখে মাথায় আগুন জ্বলে যায় হলধরবাবুর। বাজখাই গলাতে জিজ্ঞেস করেন, হাসির কি হলো? ছেলেটা তার পুল ওভারটা খুলে ফেলে। দেখুন তো স্যার, এর থেকেও কি বেশি পুড়েছিল? চমকে ওঠেন হলধরবাবু। কি বীভৎসভাবে পোড়া শরীরের বাম দিকটা! এ তো সেই 12 বছর আগের বাজ পড়ে ঝলসে যাওয়া ছেলেটাকে দেখতে মনে হচ্ছে। আকাশে মেঘ তো ছিল না, তবু খুব জোরে বিদ্যুতের চমক আর মেঘের গর্জন শোনা যাচ্ছিল। কাছাকাছি কোথাও বোধহয় বাজ পড়েছে। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসলো হলধরবাবুর। উনি পেছন থেকে জোরে ছুটতে লাগেন। ওই তো বঙ্কিমবাবু আর দয়ালবাবু আসছেন। দয়ালবাবু জিজ্ঞেস করলেন, ছেলেরা কি বলল? কিছুই তো বুঝতে পারলাম না। কে ঢুকেছে ওই ভূতের বাড়িতে? বঙ্কিমবাবু বলছেন, ওরা বলছে নতুন ছেলেটা নাকি ওই ভুতুড়ে বিল্ডিংয়ে ঢুকেছে। কিন্তু ওর জ্যাঠা আমার মোবাইলে ফোন করেছিলেন। ওর ঠাকুমা অসুস্থ, তাই ওকে নিতে আসবেন আগামীকাল। ছেলেটাকে আমার ঘরে ডেকে পাঠিয়ে সেই কথাটাই বলছিলাম। ও তো আমার ঘরেই ছিল। আপনি নিজে দেখেছেন? এই ছেলেদের কথার কোনো ঠিক আছে নাকি? কি দেখতে কি দেখেছে? আকাশে এমন মেঘ করেছে, তাও ছাত্ররা সবাই খেলছে। খেলতেই হবে, পড়তে বসতে হবে না। এখনই যে যার ঘরে গিয়ে ইংরেজি বই নিয়ে বস। আমি 10 মিনিটের মধ্যে যাচ্ছি। দয়ালবাবুর বকুনোতে ছেলেরা সবাই হৈ হৈ করতে করতে ফিরে যাচ্ছে হোস্টেলের দিকে। ছেলেরা কি দেখতে কি দেখেছে কে জানে, কিন্তু হলধরবাবু একটু আগে নিজে যা দেখেছেন তা ভুলবেন কি করে? কিন্তু সে কথা বলতে গেলে কেউ বিশ্বাস করবে না। কাউকে কিছু না বলে ধীর পায়ে নিজের ঘরের দিকে পা বাড়ান হলধরবাবু। মনে মনে ঠিক করে ফেলেন, ছুটি না পেলেও কাল সকালেই মেডিকেল লিভ নিয়ে বাড়ি চলে যাবেন। আর মাত্র 3 বছর চাকরি আছে। গিন্নির কথা মতো এবার বাড়ির কাছাকাছি ট্রান্সফার নেওয়ার চেষ্টা করবেন সে। আজকের দ্বিতীয় ভৌতিক গল্পের নাম ভয়ঙ্কর কালো বিড়াল ও আমরা। এটি একটি সত্য ভৌতিক ঘটনা। তো চলুন, কথা না বাড়িয়ে ঘটনাটি শোনা যাক। আজকে যে ভৌতিক ঘটনাটা বলবো সেটা আমার নিজের চোখে দেখা। কোনোদিন ভাবতেও পারিনি এমন কোনো ঘটনার সম্মুখীন হব। কখন কার কোন বিপদ আসে তা কেউ বলতে পারে না। শহর ছেড়ে আমার মেজো চাচা গ্রামের বাড়ি করেছে। আমার চাচার 2 ছেলে 1 মেয়ে। মেয়েটা সবার ছোট। বড় ছেলের নাম রাফি, ছোট ছেলের নাম সাফি। রাফি আমার থেকে 3-4 বছরের ছোট হবে, তবে ছোট হলেও আমাদের বন্ধুত্ব অনেক গভীর। আমি চাচার বাড়িতে মাসে একবার হলেও বেড়াতে যাই। আমার গ্রাম খুব ভালো লাগে। রাতের বেলা চাঁদের আলোয় গ্রামের রাস্তায় ঘুরতে মজা করতে আমার খুব ভালো লাগে। তাই আমি গ্রামে ছুটে যেতাম। একবার শীতে চাচার বাড়ি বেড়াতে গেলাম। তখন আমি ইন্টারে পড়ি, সবেমাত্র কলেজে ভর্তি হয়েছি। আর রাফি তখন ক্লাস 9-এ পড়ে। সেবার চাচাদের গ্রামে একটা বড় মেলা হচ্ছিল। আমি আর রাফি বিকেলে মেলায় ঘুরতে গেলাম। অনেক বড় মেলা, অনেক কিছু মেলায় পাওয়া যাচ্ছে। আমরা নাগরদোলাতে উঠলাম, অনেক কিছু খেলাম। কিন্তু এত তাড়াতাড়ি যে রাত হয়ে যাবে ভাবতেও পারিনি। এশার নামাজের যখন আজান পড়ল, তখন রাফিকে বললাম, রাত হয়ে গেছে, এখন চল বাড়ি যাই। রাফি বলল, কি যে বলো, কেবল এশার আজান দিল, বাড়ি যাওয়া এখনো অনেক দেরি। চলো আমরা সার্কাস দেখি। আমিও ওর কথায় কিছু না ভেবে বললাম, চল আজকে সার্কাস দেখব। কিন্তু সার্কাস দেখা শেষ হলে যে রাত 12টা বাজবে তা কল্পনাও করিনি। মেলা থেকে বের হয়ে বাড়ির দিকে হাঁটতে শুরু করলাম। তখন আমার মনে কেমন যেন ভয় ভয় লাগছিল।
কারণ চাচার বাড়ি যে পথ দিয়ে যাব সে পথে একটা শ্মশান ঘাট আর একটা পুরনো কবরস্থান আছে। বুকটা ভয়ে দুরু দুরু করতে লাগলো। রাফিকে বললাম, তোর কারণে এত রাত হয়ে গেল। শীতের রাত, আকাশে জ্যোৎস্নার আলোয় দুজন পথ চলছি। কাঁচা রাস্তার দুপাশে খেজুর গাছ, গাছের রসের হাড়ি ঝুলছে। ধুলো ভরা রাস্তাটা চাঁদের আলোয় চকচক করছে। একেবারে হাঁটতে খারাপ লাগছে না, আবার কিছুটা ভয় ভয়ও করছে সামনে কি হয়। শ্মশান গেট আর কবরস্থান না পেরোনো পর্যন্ত ভয় কাটছে না। মনে মনে দোয়া পড়ছি আর হেঁটে চলছি। কিছুটা দূর থেকে শ্মশান গেটের ছোট্ট একটা বাতির আলো চোখে পড়ল। তখন বুঝতে পারলাম সামনে শ্মশান ঘাট। আমার ভয়টা আরো বেশি কাজ করতে লাগলো। জীবনে প্রথম এমনভাবে রাতে শ্মশানের সামনে দিয়ে যাচ্ছি। দোয়া পড়তে পড়তে শ্মশানের গেট ভালোভাবে পার হলাম, কিন্তু শ্মশান পার হবার পর পেছনে দেখি একটা বড় কালো কুচকুচে বিড়াল আমাদের পিছু নিয়েছে। আমাদের পিছু পিছু বিড়ালটি আসছে আর মিউ মিউ করে ডাকছে। বিড়ালটা এত কালো ছিল যে শুধু তার চোখ দুটোই দেখতে পাচ্ছিলাম। অনেকক্ষণ ধরে বিড়ালটা পিছু লেগে থাকলো। রাফি খেপে গিয়ে রাস্তা থেকে কয়েকটা মাটির ঢেলা নিয়ে বিড়ালের দিকে ছুটতে লাগলো। কিন্তু অবাক হয়ে গেলাম, ঢিল একটাও বিড়ালের গায়ে লাগলো না। তখন আরো বেশি ভয় করতে লাগলো, আর মনে হলো এইটা হয়তো কোনো বিড়াল না, অন্য কিছু। হঠাৎ দেখি বিড়ালটি আর আমাদের পেছনে নেই, আর আমরাও তখন পুরনো কবরস্থান পার হয়ে চলে এসেছি। তখন মনে একটু সাহস ফিরে পেলাম, কিন্তু তার কিছু দূর যেতেই দেখলাম সেই বিড়ালটা আবার আমাদের সামনে। এবার আমার খুব ভয় পেল, কারণ এবার বিড়ালটা অনেক বড় দেখতে পেলাম। এত বড় বিড়াল আমি আগে কখনো দেখিনি। রাফি তখন বুঝে গেছে এটা বিড়াল না, অন্য কিছু। রাফি বলল, ভাই কোনো দিকে তাকাবে না, সোজা হাঁটতে থাকো, ভয় করো না ভাই। হঠাৎ যা দেখলাম, যা আমার চোখকে বিশ্বাস করাতে পারলাম না। দেখলাম বিড়ালটা সামনের একটা বড় শিমুল গাছে উঠে পড়ল আর অনেকটা বড় আকৃতি ধারণ করলো। আমার দৃশ্যটা দেখার পর সারা শরীর কাঁপতে শুরু করলো। রাফিও ভয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারছে না। মনে মনে আল্লাহকে ডাকছি আর বলছি, আল্লাহ বিপদটা দূর করে দাও। দুজন পথে দাঁড়িয়ে আছি, সামনের দিকে এগিয়ে যেতে পারছি না। যদি বিড়ালটা আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে। বিড়ালটা আমাদের দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে, কাছে পেলে যেন আমাদের খেয়েই ফেলবে। হঠাৎ কিছু দূর থেকে একটা টর্চ লাইটের আলো দেখতে পেলাম, কে যেন আমাদের দিকেই আসছে। লোকটি আমাদের কাছে আসতেই আমাদের দিকে টর্চের আলো মেরে বলল, কে ওখানে, রাফিরা নাকি? রাফি বলল, হ্যাঁ। স্বস্তির নিঃশ্বাস ফিরে এলো। দেখলাম আমার চাচা আমাদের খুঁজতে বের হয়েছে। চাচা রেগে গিয়ে বলল, এত রাতে কোথায় ছিলি তোরা? চাচাকে বললাম, ওই দেখো শিমুল গাছে কি। চাচা গাছের দিকে টর্চের আলো মারল, কিন্তু কিছুই দেখতে পেল না। চারপাশে টর্চের আলো দিয়ে কোথাও সেই বিড়ালকে দেখতে পেল না। হাঁফ ছেড়ে বাঁচলাম। চাচার সাথে বাড়িতে এসে সব ঘটনা খুলে বললাম। চাচা সব কথা শুনে বলল, আজকে তোরা অনেক বড় বিপদ থেকে বেঁচে গেছিস, আল্লাহকে ধন্যবাদ জানা। এরপর থেকে চাচা বাড়ি গেলেও রাতে শ্মশান আর কবরস্থানের রাস্তার দিকে যাই না। আল্লাহকে অনেক শুক্রিয়া যে সেদিন চাচাকে আমাদের খুঁজতে পাঠিয়েছিলেন। ঘটনাটি আজও আমায় ভীত করে।